দর্শক শুভেচ্ছা। মোনালিসা নারী পৃথিবীতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা মিঠু। নারীর নিজেদের কথা, তাদের এগিয়ে চলা স্বপ্ন, সংগ্রাম, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা সবকিছু পেরিয়ে নারীর অগ্রযাত্রা। এক কথায় নারীদের মন খুলে কথা বলবার একটি প্ল্যাটফর্ম হলো আমাদের অনুষ্ঠান নারীর পৃথিবী। প্রিয় দর্শক, নারীর পৃথিবীর আজকের বিষয় নারী প্রকৌশলী। এই পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি রাশা কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের এমডি ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজি, ইউএসএতে কর্মরত HMS হোস্ট কোম্পানির প্রোগ্রাম ম্যানেজার রোকসানা হুদা চন্দনা এবং প্রগতিশীল প্রকৌশলী স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ফোরামের সদস্য শম্পা বসুকে। দর্শক, চলুন আমাদের অতিথিদের সঙ্গে আমরা কথা বলি। আজকে একটু ভিন্ন ধরনের আলাপ হবে, একটু কঠিন বোধ হয় আলাপগুলো, কিন্তু তারপরেও ভিতরে আমাদের একটু অনানুষ্ঠানিকও কথা হবে। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে তিনজন প্রকৌশলীর সঙ্গে কথা বলবো। তিনজন প্রকৌশলী আমাদের মধ্যে এসেছেন, তিনজনই ইঞ্জিনিয়ার। তাই কি আমি আপনাদের উপরে ছেড়ে দেব, কারণ এই বিষয়গুলো সম্পর্কে আমার তেমন কিছু জানার নেই। তো জানার আছে কিন্তু জানা নেই, তো যার জন্য আপনাদের কাছে আপনাদের কর্মক্ষেত্রগুলো জানবো, তাতে আমি কিছুটা ঋদ্ধ হব। তো প্রথমে আমাদের প্রবীণ যিনি আছেন তার কাছেই যাই। আপনি মাকসুদা সিদ্দিক রোজি, আপনার কাছে জানতে চাইবো যে আপনার কর্মক্ষেত্রটা, মানে আপনি প্রকৌশলী কিন্তু কোন ক্ষেত্রটিতে কাজ করছেন? আমি আসলে সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা, আমি বিল্ডিং নিয়ে কাজ করি। বাহ। তো শুরু আমি পাশ করার পর থেকেই আমি বিল্ডিং ডিজাইন নিয়ে কাজ করতাম, কনসালটেন্সি যাকে বলে। আমি কনস্ট্রাকশনের বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করেছি, যেমন ফাউন্ডেশন থেকে ধরে পাইলিং থেকে ধরে সবকিছু, কিভাবে কোন বিল্ডিংটা কিভাবে কনস্ট্রাকশন করলে আমাদের ইকোনমিক দিকে সেফটি হবে এবং কোয়ালিটিটাও ভালো এনশিওর করা যাবে, সেটা চিন্তা করি আমি শুরু থেকে কাজ করছি। কাজ করতে করতে একসময় আমি ডেভেলপার হিসেবে চলে আসলাম, মানে আমার রিয়েল এস্টেট ব্যবসা। তো সেভাবে কাজ করছি। মোটামুটি আমার মনে হয় যে মেয়েরা অনেক ভালো সিনসিয়ার ভাবে কাজ করে। তো আমার সেক্টরে আমি মনে হয় যে অনেক মেয়েরা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেই চায় না, কিন্তু আমি খুব চ্যালেঞ্জ নিয়ে পড়েছি যে না, আমি সেই ছাদের উপরে উঠবো বা ফাউন্ডেশন হচ্ছে সেখানেও দেখবো। আমি সেভাবেই কিন্তু করেছি এবং সেভাবে আমার মনে হয় যে আমার কাজের অগ্রগতিটা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েই হয়েছে। অন্য সাইট হলে হয়তো আমি এই সাইটে ডেভেলপ করতে পারতাম না। মানে আপনি করতে যেটা চেয়েছেন সেটাই আপনি পড়েছেন এবং সেই আমি কিন্তু পড়তে চেয়েছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তারপর আমার টিচার জোর করে দিল যে তুমি সিভিলে করো, সিভিলে পড়ো, সিভিলে মেয়েরা অনেক ভালো করছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে তোমার এই সাইডটা আমার মনে হয়েছে যে তুমি এই সাইডে ভালো করবা। তখন আমি এক বছরও আমি অনেক কনফিউশনে ছিলাম, আমি কি করলাম। পরে দেখি যে না, আমার সাইডটা আমার জন্য ভালো হয়েছে। এখন আমি এই সাইড নিয়ে ভালোভাবেই কাজ করে যাচ্ছি। মানে শিক্ষকের কথাটা খুব মূল্যবান ছিল। খুব মূল্যবান ছিল, হ্যাঁ। মনে হয়েছে যে শিক্ষক আমাকে সঠিক গাইড দিয়েছে। আমার হাজবেন্ড কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তার সার্কিট ডায়াগ্রাম আমি কিছুই বুঝি না। আমার মনে হয় আমি একটা বাল্ব যে লাগাবো সেটা আমার ভয় লাগে, কিন্তু আমি সিভিল বড় 15 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং আমি ডিজাইন করছি, কনস্ট্রাকশন করছি, আমার ভয় লাগছে না। তো আমার মনে হয় যে আমার সাইডটা আমি ভালোই ভাবে না, সেটাই যে রাইট পারসন ইন রাইট প্লেস, মানে যেটা আগ্রহ আপনার ভেতরে আসলে আছে, আপনি নিজেও জানতেন না, শিক্ষক বুঝতে পেরেছিলেন, সুতরাং সঠিক পথে আপনাকে দেখিয়েছেন। তো আমরা বাকি দুজনের সাথে একটু জানবো যে তাদের কাজের ক্ষেত্রগুলো কি। চন্দনা, আপনার কাছে জানতে চাইবো যে আপনি কি করছেন। আচ্ছা, আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু আমি ডাবল মেজর করেছি আমেরিকাতে। আমি যখন এখান থেকে পাশ করে আমেরিকায় চলে গিয়েছি এবং আমি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দুটো একসাথে করেছি। প্লাস আমি 2 বছর MIT-তেও ইঞ্জিনিয়ারিং এর উপরে পড়াশোনা করেছি। আফটার দ্যাট এরপর আমি মাস্টার্স করেছি জনস হপকিন্স ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস এর উপরে। তো এটা করার পরে while I'm doing that আমি অলমোস্ট 20 years আমেরিকাতে অ্যাকচুয়ালি ইনফরমেশন টেকনোলজি প্রোগ্রাম অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ শুরু করেছি। করার পরে ওদের গভর্নমেন্ট কনসাল্টিং করেছি, প্লাস প্রাইভেট সেক্টর টেলিকম এন্ড আইটিতে কাজ করেছি। করার পরে এখানে আমি বাংলাদেশেও এসেছি। ফ্রম 2009 to 2011 পর্যন্ত আমি হেড অফ পোর্টফোলিও অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট, তার মানে গ্রামীণ ফোনের সব প্রজেক্টস অ্যান্ড প্রোগ্রামের
আমার আন্ডারে ছিল, অ্যান্ড আমি খুব লাকি যে আমি এরকম একটা অপরচুনিটি পেয়েছি, বিকজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদিও পড়েছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি সব রকমের প্রজেক্ট এন্ড প্রোগ্রাম নিয়ে কাজ করি। আমার ফিল্ডটা এমন একটা জিনিস, একটা জেনারেল ম্যানেজমেন্ট ফিল্ডে আমি চলে গিয়েছি। সো সেখানে আমি আপনি ব্রিজ বলেন বা যে কোনো কাজ বলেন বা রান্নার একটা কোম্পানি বলেন, ইট ডাজন্ট ম্যাটার। HMS হোস্ট অ্যাকচুয়ালি ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি। আচ্ছা, সো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি ইজ অ্যাকচুয়ালি অল দ্য এয়ারপোর্টস, অল দ্য ন্যাশনাল এয়ারপোর্টস অল ওভার US, ওদের যত বার্গার কিং বলেন, স্টারবাকস বলেন, যত রকমের খাবারের সেগুলির ম্যানেজমেন্ট প্রোগ্রামস অ্যান্ড প্রজেক্টে আমি কাজ করছি। সো আমার নলেজটা হচ্ছে যে হাউ টু ম্যানেজ বাজেট উইদিন টাইম অ্যান্ড স্কেডিউল, মানে আই উইল ডেলিভার এভরিথিং সাকসেসফুলি, এটাই। তো এটা করার জন্য আমি এখানেও ছেলে মেয়েদেরকে শিখিয়েছি হাউ টু ডু দ্যাট, অ্যান্ড আমার খুব এক্সাইটেড, অ্যান্ড দিস ইজ মাই প্যাশন, নট অনলি মাই প্রফেশন বাট এটা আমার প্যাশন। সো আই ফিল ভেরি গুড অ্যাবাউট ইট, দ্যাটস hopefully in the future I'll have my own company like you. আর এখানে আপনি গ্রামীণ ফোনের সাথে কয় মাস ছিলেন? আমি এখানে 3 বছর ছিলাম। 3 বছর ছিলেন। আমাকে ওই USA অ্যাকচুয়ালি bdjobs.com থেকে আমি অ্যাপ্লাই করেছি। তো আমি একজনের নাম খুব মেনশন করতে চাই, রিজওয়ান হামিদ কুরেশি। উনি আমার সাথে HR এ ছিলেন। উনি আমাকে ইন্টারভিউ করেছে 2-3 মাস ধরে, অ্যাকচুয়ালি জানতে চেয়েছে আমার সম্বন্ধে, আমি কিভাবে অ্যাডজাস্ট করব, কি করব। এবং আমার বস ছিল নরওয়েজিয়ান। তো আমি এখানে এসে ইন্টারভিউ দিয়েছি, দেওয়ার পরে উনারা আমাকে হায়ার করেছে I was here for 3 years। তারপর আমি আবার ব্যাক টু US চলে গিয়েছি, কারণ আমার ফ্যামিলি ওখানে থাকে, আমার ছেলে ওখানে থাকে। সো আই ওয়েন্ট ব্যাক। সো ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। বাহ, তো আমরা আরো কিছু শুনবো, যেহেতু কাজের ক্ষেত্রগুলো দুদেশ, মানে বাইরেও আছে, দেশের ভিতরেও আছে, দেশের বাইরেও আছে, সুতরাং তুলনামূলক একটা চিত্র বোধহয় পাওয়া যাবে যে কাজের জায়গাগুলিতে কোথায় কি সমস্যা হয় বা হচ্ছে বা কি ইমপ্রুভ করা উচিত। আমি শম্পা বসু আপনার কাছে যাব, আপনার কাজের ক্ষেত্রটা একটু জানতে চাইবো। আপনি বলেছেন শুরুতে যে আমি একটা প্রকৌশলী সংস্থা ফোরাম, প্রগতিশীল প্রকৌশলী স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ফোরামের মেম্বার। তো আমরা এই সংগঠন থেকে, প্রকৌশলীদের একটা সংগঠন, সেই সংগঠন থেকে আমরা প্রকৌশলীদের বিভিন্ন রকম সমস্যা, সংকট বা পেশাগত জীবনে তাদের যে প্রবলেমগুলো তারা ফেস করে, আমরা সেগুলো উত্তরণের জন্য কাজ করি। সাথে সাথে আবার আমাদের এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্টাডি আমরা তুলে ধরি, যেরকম বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা কিভাবে হতে পারে, বা যানজট নিরসনের ক্ষেত্রে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি, আমাদের কয়লা উত্তোলন, গ্যাস উত্তোলনের ক্ষেত্রে আমাদের নিজস্ব দেশকে কিভাবে এম্পাওয়ার করা যায়, এগুলো নিয়ে আমরা মূলত কাজ করি আমাদের সংগঠনের পক্ষ থেকে। আর একজন নারী হিসেবে, একজন নারী প্রকৌশলীকে আসলে অনেক ধরনের বাধা বিপত্তি পেরিয়েই কিন্তু এই জায়গায় আসতে চায়। আমরা দুজন সফল নারী প্রকৌশলীর কথা শুনলাম। আসলে প্রত্যেকটি নারী প্রকৌশলীকেই কিন্তু আমাদের সমাজে যেরকম নারীদেরকে এগিয়ে আসার ক্ষেত্রে অনেক ধরনের প্রতিকূলতা ফেস করতে হয়, ঠিক একইভাবে প্রকৌশলীদের জীবনেও কিন্তু অনেক ধরনের প্রতিকূলতা মুখোমুখি হয়েই তাকে এগিয়ে আসতে হয়। তারপরেও আমরা খুবই আশাবাদী যে আমাদের দেশে কিন্তু নারী প্রকৌশলীরা দিন দিন এগিয়ে যাচ্ছেন। অনেক ধরনের প্রতিকূলতার মধ্যেও আপনারা জানেন যে বাংলাদেশে প্রকৌশল বিদ্যার সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট, সেখানে কিন্তু 20% নারী প্রত্যেক বছর তারা ভর্তি হচ্ছেন বা বের হচ্ছেন সেখান থেকে। আবার অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকেও, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখান থেকে বের হচ্ছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সেখান থেকে তারা ডিপ্লোমা করছে বা পরে বিএসসি করছে। তো এই ধরনের যারা বের হচ্ছেন, আমরা দেখছি যে আইবির যে মানে বিএসসি ইঞ্জিনিয়ারদের ভেতরেও আইবির টোটাল মেম্বার হচ্ছে প্রায় 45,545 জনের মতো। সেখানে নারীদের সংখ্যা কিন্তু 15,000 নারী প্রকৌশলী। তার মানে সংখ্যাটা কম না হয়তো, কিন্তু কতজন কাজ করছে এটা, এটা ইম্পর্টেন্ট। এই জায়গাটা একটু জানতে চাইবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। বিরতির পর একটু জানতে চাইবো যে সংখ্যা অনেক,
অনেকেই আছেন, কিন্তু কাজ করছেন কতজন এবং কাজ করছেন না কেন সেটাও একটা প্রশ্ন আমি বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ফিরে এসে কিছু প্রশ্ন রেখে গেলাম, সেই প্রশ্নের উত্তর শুনবো। সঙ্গে থাকুন দর্শক। বিরতির পরে আবারও স্বাগত মোনালিসা নারী পৃথিবীতে। প্রশ্ন রেখে গিয়েছিলাম না, যে সংখ্যা অনেক কিন্তু কাজ করছে কতজন, উপস্থিতি কতজন, হ্যাঁ সেই জায়গাটা নিয়ে একটু কথা বলি। কাকে দিয়ে শুরু করি? কারণ আমি কিন্তু আইবিতে প্রতিবার নির্বাচিত হয়ে আসছি। এবার কোনো কারণে হয়নি, কিন্তু প্রতিবারই নির্বাচিত হয়ে আমি এই মহিলা বিষয়ক কমিটির আমি আহ্বায়ক হিসেবে কাজ করেছি। কিন্তু কখনো আমি দেখি না 2 কি 3 জনের বেশি উপস্থিত হলেও দেখা যাচ্ছে বাচ্চা কোলে নিয়ে চলে আসছে। হ্যাঁ, তখন তারা কি কাজ করবে? বাচ্চাটা দেখা যাচ্ছে মিটিং রুমের টেবিলে বসিয়ে দিয়েছে, ওকে ডিস্টার্ব করছে। কিন্তু এই জিনিসগুলো যদি ফ্যামিলি না দেখে, তাহলে ওই মেয়ে প্রকৌশলী হলেও কিন্তু কাজ করতে পারবে না। এটা তাকেও ম্যানেজ করতে হবে, তারপর ফ্যামিলিকেও সহযোগিতা করতে হবে যে বাচ্চাটা কেন তার সঙ্গে যেতে হচ্ছে। হ্যাঁ, সে তো কাজ করতে আসছে, সকলকে নিয়ে চিন্তা করতে আসছে, কিন্তু 2 চিন্তা তো একসঙ্গে হয় না। এই জন্য কিন্তু আমি মেয়েদেরকে সংগ্রহ একসঙ্গে করতেই পারি না। অনেক মেয়েরা আছে প্রকৌশলী, কিন্তু এবারও আমি ওই কমিটিতে আছি, কিন্তু আমার মনে হয় না কতজন আসবে। এখন অনেক নির্বাচনের সময় আমরা বিভিন্ন অফিসগুলোতে যেতে হয়, সেখানে গিয়ে দেখেছি ওদের অনেক সমস্যা। অনেক অফিসগুলোতে লেডিস টয়লেট নাই, তারপর বাচ্চা নিয়ে আসে, বাচ্চাদের যে একটু রাখার জায়গা, মানে অনেক ছোট বাচ্চা বেবি নিয়ে আসে, বেবিদেরও কিন্তু যদি ব্যবস্থা থাকে যে তারা কাজের লোক নিয়ে হলে এক জায়গায় সে রাখতে পারে, টেক কেয়ার করতে পারে, মা সাথে সাথে তাদের টেক কেয়ার করতে পারে, সেই ব্যবস্থাটা যদি থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো আমার মনে হয় হতো না। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই নাই, অনেক ক্ষেত্রে এটা আসলে মেয়েদেরও আরেকটু আমার মনে হয় সোচ্চার হওয়া উচিত, এবং প্রশাসনিক ভাবে তাদেরও একটু দায়িত্ব নেওয়া উচিত যে মেয়েদেরও একটা প্লেস রাখা উচিত। মানে এখান থেকে অনেকগুলো সমস্যা কিন্তু চলে এলো। আমাদের অনেক সমস্যা আছে, আমাদের মজ্জাগত হয়ে গেছে, আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের অভ্যেস হয়ে গেছে, ওটা সমস্যা বলে মনে হয় না। কিন্তু যেহেতু আপনার একটু আসা যাওয়া আছে, বাইরের আরেকটা দেশে আপনি কাজ করছেন, এখানেও কাজ করছেন, আপনি একটু বুঝতে পারবেন যে এখানকার খামতিগুলো কি, কোথায় সমস্যাগুলো বেশি চোখে পড়ছে। এখানে আমি একটু ওখানকারটা বলি। যখন আমি গ্রাজুয়েট করলাম, গ্রাজুয়েট করার পরে আমার বাচ্চা হলো, একটা ছেলে হলো। তারপরে আমি ওই আফটার দ্যাট ম্যাটারনিটি লিভ আই ওয়েন্ট ব্যাক টু মাই স্কুল টু লুক ফর এ জব বোর্ডে জব খুঁজছি, কাউন্সিলরের সাথে কথা বলেছি, সাদা আমেরিকান কাউন্সিলর। সে আমাকে বলেছে, তুমি আবার কেন জব করতে এসেছো, তুমি যাও সংসার করো। তুমি ওইখানকার মানুষ আমাকে এটা বলছে, না হোয়াইট আমেরিকান আমাকে এটা বলছে। তো আমি আর কিছু বলিনি, আমি বলেছি জানো আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমি একমাত্র বাঙালি ওখানে ছিলাম, সব ছেলে, তার মধ্যে একমাত্র বাঙালি আর একটা ইন্ডিয়ান মেয়ে ছিল, অ্যান্ড আমি 7th হয়েছিলাম ওইখানে, ইঞ্জিনিয়ারিং টপ 10 এর মধ্যে আমি ছিলাম। তো আমি ওই পড়াশোনা করে আমি সংসার তো করবোই, এটাও করব, এটা আমার চ্যালেঞ্জ ছিল। এবং আরেকটা জিনিস আমার মোটিভেশন এসেছে, আমার মাও ছিল ডক্টর, এবং আমার বাবা আমাকে সবসময় মোটিভেশন দিয়েছে যে মেয়ে হোক ছেলে হোক, মেয়েদেরকে পড়াশোনা করতে হবে, কাজ করতে হবে, স্ট্রং হতে হবে। তো এই জিনিসগুলি নিয়ে আমি বড় হয়েছি, এই কালচার। সো আমি যে আমাকে বলবে এটা না, ওটার উল্টাটাই আমি করব। তো এটা আমার মোটিভেশন ছিল। সো আমি করেছি, ওখানে ভালো জব করেছি। এখানে এসে আমি দেখেছি যে একটুখানি মানসিকভাবে মানে কিছু কিছু ছেলেরা আমাকে মোটিভেশন দিয়েছে বাংলাদেশে, কিছু কিছু মানুষ আমাকে পিছু টান দিয়েছে, মানে কি কনফিডেন্স ছিল না আমার উপরে। সো এই জিনিসগুলি আমার কাছে চ্যালেঞ্জ মনে হয়েছে যে উনি কি পারে, উনি আমাদেরকে কেন করবে, আমরা এখনো এত বছর ধরে এখানে কাজ করছি, উনি কেন আমাদেরকে ম্যানেজ করবে। সো এই জিনিসগুলি কিন্তু আমি দুইটা সাইডে দেখি, আমি আনফেয়ার করব না যে মেন্স ওয়ার্ল্ড ইজ আমাদেরকে অগ্রসর হতে দিচ্ছে না, দ্যাটস নট ট্রু। কিছু কিছু মানুষ করে, কিছু কিছু মানুষ করে না, ডিপেন্ডিং অন তাদের ব্যাকগ্রাউন্ড। সো আমাকে অনেক মানুষ হেল্পও করেছে, অনেক মানুষ আবার চ্যালেঞ্জও করেছে। কিন্তু আমি একটা কথাই বলতে চাই মেয়েদেরকে যে যখন মানুষ তোমাকে চ্যালেঞ্জ করবে ওই সময়টা প্রতিবাদ করবে, ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট দ্যাট, চলে যাবে, মানে দেখায় দাও
যে মানে কি এক হতে- টান দিয়ে আমি ঢুকাতে হবে, আমি কি এখানে করতে ফেলে দিতে পারি হবে, এটা দেখিয়ে হ্যাঁ, দাও সবাইকে, কাউন্ট করতে করা যাবে না। এটাই আমার মোটিভেশন ছিল ভিতরে। বাট স্টিল উই আর গোইং আমার মনে হয় মেয়েদেরকে একটু নিজেদের এগিয়ে আসতে হবে। যেমন রিহেবে আমি বোর্ড অফ ডিরেক্টর, আমরা 23 জন বোর্ড অফ ডিরেক্টর, সেই 23 জনের মধ্যে মেয়ে আমি একা। গত টার্মেও ছিলাম আমি একা, এবারও আমি একা। তো আমি মনে করি যে এখানে অনেক মেয়ে ডেভেলপার মানে কোম্পানির এমডি আছে যারা প্রতিনিধিত্ব করে একজনই করতে পারে একটা কোম্পানি থেকে, অনেক মেয়েরা আছে, কিন্তু মেয়েরাও আসছে না। মেয়েদের আরো আসা উচিত এবং তাদের একটা কোঠা রাখা উচিত বর্তমানে, যেহেতু ওর সংখ্যা কম। যখন বেশি হয়ে গেলে তখন কম্পিটিটর হিসাবেই ছেলেরা নিল, কিন্তু মেয়েদের একটা রাখা উচিত, তাহলে ওদের সুযোগটা আসবে। সেক্ষেত্রে ওদের জন্য একটা নামাজের জায়গা, ওদের জন্য একটা টয়লেটের ব্যবস্থা, ওদের জন্য বেবি রাখার ব্যবস্থা, সবকিছুই কিন্তু তারাও দাবি করতে পারবে এবং এটা হবে। একটা কোশ্চেন জিজ্ঞেস করছি এটা সম্বন্ধে, আমি একটু এখানকার ব্যবস্থা তো জানি না, কিন্তু ওখানে কিন্তু ইকুয়াল অপরচুনিটি এমপ্লয়মেন্ট বলে যেটা, তার মানে মেয়েদের কিন্তু কোটা থাকে, রেস হিসাবেও থাকে, যে ইন্ডিয়া মানে মাইনরিটি গ্রুপ অফ উইমেন্স, ওদের জন্য কিন্তু প্রত্যেকটা কোম্পানিতে ওরা কোটা সেট করে দেয়। হ্যাঁ, তো নট অনলি আর ইউ গোয়িং টু বি কোয়ালিফাইড, বাট ইন অ্যাডিশন আপনার রেস অ্যান্ড সেক্স দেখে আপনাদেরকে হায়ার করতে হবে। এটা এখন বাংলাদেশে কি এটা আছে? সব ক্ষেত্রে নাই, সব ক্ষেত্রে নাই। যেমন সংসদ সচিবালয়তে আছে, কিন্তু আমাদের ইতে নাই। আবার আইবিতে আবার এটা নাই, প্রতিযোগিতা সবার মেয়ে ছেলে একসঙ্গেই হয়, কোনো কোঠার সিস্টেমটা নাই। তো কোন যেখানে মনে হয় যে রাখার দরকার, মানে কোন সেক্টর এটা রাখা উচিত মেয়েদেরকে আনার জন্য। সার্বিকভাবে অনেক সমস্যা আছে, তো সেখানে আমাদের ফোরামের প্রগতিশীল ফোরামের কি অবজারভেশন? আমাদের অবজারভেশন আসলে একজন নারী, তিনি আমাদের যে সমাজ ব্যবস্থাটা পুরুষতান্ত্রিক, তো ফলে নারী তিনি প্রকৌশলী হন, ডাক্তার হন, তাকে কিন্তু এগুলো ফেস করতে হচ্ছে, প্রত্যেক মুহূর্তেই ফেস করতে হচ্ছে। যেমন আপা বলছিলেন যে কোম্পানিতে তিনি চাকরি করছেন বা অফিসে চাকরি করছেন, সেখানে একটা টয়লেটেরও ব্যবস্থা নাই, তারপরে বেবি রাখা ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা নাই। এবং আমরা যদি চিন্তা করি, আমাদের আর্থিক অবস্থা যাদের এরকম না যে নিজস্ব পরিবহনের ব্যবস্থা আছে, তাহলে আমাদের ঢাকা শহরেই প্রায় 6 লক্ষ নারী কর্মজীবী শ্রমজীবী, তাদের অবস্থাটা কি? এই গণপরিবহনটা ব্যবহার করতে হচ্ছে। গণপরিবহনের অবস্থা কি? গণপরিবহনে 9টা সিট, অফিস ছুটি হয় সবার একসাথে, তারপরে বলবে সিট ফিল আপ, মেয়েদেরকে আর নেওয়া যাবে না, নারীরা উঠতে পারবে না, ওই নারীকে দাঁড়িয়ে থাকতে হবে বাস স্ট্যান্ডে অনিরাপদ ভাবে। আবার যানবাহনেও যে সে নিরাপদ তাও না, পথে ঘাটেও সে নিরাপদ না। আবার ধরেন একজন নারী, তিনি তার গর্ভকালীন অবস্থায়, সেখানে পরিবহনের জন্য সমস্ত ব্যবস্থাটা নিজের করতে হবে। কোন রকম এখানে কিন্তু সরকারি ব্যবস্থা নাই যে একজন প্রসূতি নারী কিভাবে পরিবহনের সুবিধাটা নেবে। তারপর বেবি মানে ডে কেয়ার সেন্টারের ব্যবস্থাটা না থাকার কারণে অনেক নারী কিন্তু এই কর্মসংস্থান থেকে পিছিয়ে আসছেন। মানে সেটা বোধহয় সব ক্ষেত্রেই, মানে শুধু যে এই আপনাদের কর্মক্ষেত্রের কথা বলবো, প্রকৌশলীদের ক্ষেত্র না, আমাদের দেশে সব ক্ষেত্রেই কিন্তু এই বেসিক প্রবলেমগুলো আছে। তারপরও কিন্তু নারী আজ অনেক এগিয়ে এবং অনেক এগিয়ে বলেই কিন্তু আজকে আপনারা এখানে আমরা একসাথে বসে কথা বলতে পারছি। একটা ছোট্ট বিরতি নেব, তারপরে ফিরে আসবো, আপনার কাছেই ফিরে আসবো, বাকি কথা শুনবো। সঙ্গে আছেন দর্শক, সঙ্গে থাকুন, একটা ছোট্ট বিরতি, তারপর ফিরে এসে আবারও মোনালিসা নারীর পৃথিবী দিতে পারেন। আপনার 30-40 মিলিয়ন টাকা যেন আপনার লস না হয়, এই জিনিসগুলি আমি টাইট করতে পারবো। কিভাবে করব ওগুলি আমি প্রেজেন্ট করে দেখিয়েছি। সো আই হ্যাভ টু প্রুভ যে আপনাদের এখন এটা হচ্ছে, এই প্রজেক্ট হচ্ছে, এখানে আপনাদের ফেলিয়ার হচ্ছে, এবং ইন 2 to 3 ইয়ার্স আমি সাকসেসফুল করব। আর আমি একা কিন্তু পারবো না, আমার এই যে টিমগুলি আছে এদেরকে আমি ডেভেলপ করব, আমার নেক্সট জেনারেশনকে আমি লিডার বানাবো। সো আমি এখানে লিডারশিপ প্রোগ্রামে অনেককে আমি এনেছি, আমিও ছিলাম এখানে লিডারশিপ প্রোগ্রামে। এবং হাউ টু, it's not just me, it's not about me. It is okay, I become a leader, but I also have to develop other leaders, and this is my opportunity যে আমি আরেকটা মেয়েকে লিডার বানাতে। এভাবে যদি আমি একটু করে স্রোতের মতন করে আগাই, it will be a big ocean আমার মনে হয়।
that women in the next 10 years will become leaders. না, আপনার কথাতে আমি একটা কথার খেই পেয়ে গেলাম, যদি ধরেন যে সূত্রটা হচ্ছে কি নিজেকে কিভাবে তৈরি করব। তো আপনি যেখানে শেষ করেছেন সেখানে হয় আরো কিছু যদি অ্যাড করতে চান যে নিজেকে কিভাবে তৈরি করব এই কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য, সেখানে যদি আরো কিছু টিপস বলেন। আচ্ছা, নিজেকে আপনি সবসময় আপ টু ডেট থাকতে হবে। সার্টিফিকেশন বলেন আপনি, আমি অনেক সময় পেপারে দেখি, অলদো আমরা কমফোর্ট লেভেলের মধ্যে থাকি, আমি তো চাকরি পেয়ে গেছি, আমি তো বিজনেস করছি, আমার তো একটু রিল্যাক্স থাকি, কিন্তু এভরি 2 years I think you have to update yourself. আপনি এমপ্লয়মেন্ট সেকশনে গিয়ে দেখবেন এতগুলি সার্টিফিকেশন লাগবে এই ফিল্ডে, নতুন নতুন কি এসেছে, অন্য কম্পিটিশনরা কি করছে। আপনি যদি একইভাবে থাকেন আপনি স্ট্যাগনেন্ট হয়ে যাবেন। আমার মনে হচ্ছে সার্টিফিকেশনের চেয়ে তার প্র্যাকটিক্যাল নলেজটা আমার মনে হয় বেশি দরকার। দুইটাই আপনার আপডেট করতে হবে, নাহলে আপনি পিছিয়ে যাবেন। আপডেট শুধু সার্টিফিকেট নিয়ে বসে থাকলে হবে না, তাকে পরিশ্রম করতে হবে, একদম টাইমলি তাকে কাজে যেতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে যেতে হবে। যদি আমি বসে বসে মোবাইল ফোনে চিন্তা করি যে আমার বিজনেস কমপ্লিট করে ফেলবো, না, এটা হবে না। তাকে প্রত্যেকটা, যদি আমরা কি করি ডায়েরি মেনটেন করি, রাতের বেলা ডায়েরি ঠিক করে রাখি যে পরের দিন আমরা কি কাজ করব, কোন এমপ্লয়িকে কি কাজ দিব, এটা সকালবেলায় ডিস্ট্রিবিউট করে দিই। এবং আমি কি কাজ করব সেটাও আমরা কিন্তু দিয়েই আমি ঘরে চলে আসি না, ওটাও আমার একটা রেগুলার রুটিনে থাকে। আমার এই কাজটা বা অফিসিয়াল কোন কাজ, বাইরের কোন কাজগুলো আমি করতে পারি, এইভাবে করে নিজেকে গুছিয়ে তৈরি রাখার কম্পিটিশনগুলি বাজারে আসছে এবং প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে হবে, আপডেট থাকতে হবে, ইনফরমেশনগুলো নিতে হবে। আমরা একটু সম্ভব বসুর কাছে যেতে চাই যে আপনাদের মানে অবজারভেশনে কি মনে হয় যে একজন প্রকৌশলী নিজেকে কিভাবে দক্ষ, আরো বেশি দক্ষ করে তুলবে, বিশেষ করে নারী প্রকৌশলী? আসলে ওনারা যেটা বললেন যে চ্যালেঞ্জ হিসেবে নেয়া, প্রত্যেকটা নারীকেই কিন্তু জীবনে শুধু প্রকৌশলীই না, আমার মনে হয় যে কোনো জায়গায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নারীকে চ্যালেঞ্জ হিসেবেই নিতে হয় প্রত্যেক পদক্ষেপে। তবে আমরা যেহেতু একটা অর্গানাইজেশন করি, আমরা কিছু দাবি দেওয়া আসলে প্রকৌশলীদের ক্ষেত্রে সেটা আমরা করি, এবং সেটা আমরা বলছি যে ইন জেনারেল কিছু নারী কিন্তু প্রতিকূলতা ফেস করেও এগিয়ে যাচ্ছেন। আবার এটাকে যদি আমরা আরো অগ্রগতির দিকে নিয়ে যেতে চাই, তাহলে তার জন্য সেটার পরিবেশটাও খুব জরুরি। সেই পরিবেশটা তৈরি করার জন্য আমাদের কিন্তু আমরা নারী প্রকৌশলীদের থেকেও কিছু দাবি দেওয়া আমাদের আছে। যেরকম ধরেন এখন একজন নারীকে মাতৃত্বকালীন ছুটি সরকারিভাবে 6 মাস, কিন্তু বেসরকারিভাবে 4 মাস। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই 4 মাসটাও দেওয়া হচ্ছে না। যখন সে জানা হচ্ছে যে সে প্রেগনেন্ট, তার চাকরি থেকে ছাঁটাই হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো হচ্ছে। তারপরে কি হচ্ছে, একজন উনি লিডারশিপের কথা বলছেন, উনিও কিন্তু এই সমস্যাটা ফেস করেছেন। যে নারী লিডার সেই হিসেবে কিন্তু একটা ম্যানেজমেন্ট করতে গেলে প্রকৌশলীদের মধ্যেও কিন্তু লিডার প্রয়োজন। সেখানেও কিন্তু দেখা যাচ্ছে নারী লিডারকে মেনে নেওয়ার ক্ষেত্রে সমস্যা আছে। দেখা যাচ্ছে সারাদিন একজন নারী কাজ করে ফিরলেন, তার স্বামীও কাজ করে ফিরলেন, তারপরে ঘরের কাজটা তাকে করতে হবে। এবং যদি স্বামী তাকে সহযোগিতা করেন, তারপরেও মনে করছেন যে স্ত্রীর কাজটা করে দিলাম। আবার দেখা যাচ্ছে যে যখন একটা পরিবারের চাহিদা বা কোনো একটা প্রয়োজনে একজনকে মানে চাইল্ড কেয়ারের জন্য হলে একজনকে চাকরিটা ছেড়ে দিতে হবে, তখন নারী যদি বেশি বেতনেরও চাকরি করেন, তারপরও নারীকেই কিন্তু চাকরিটা ছাড়তে হবে। ফলে এই যে সামাজিক দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে নারীরা কিন্তু আরো অনেক বেশি অগ্রগতিতে এগিয়ে যেতে পারে। আমরা এই প্রসঙ্গে আসবো, আপনার কাছেই ফিরবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পরে আপনার বাকি কথা শুনবো। সঙ্গে আছেন দর্শক, সঙ্গে থাকুন, একটা ছোট্ট বিরতি, তারপরে আবার ফিরে আসবো মোনালিসা নারীর পৃথিবীতে। আপনাদের কাজটাই হচ্ছে কি সমস্যার সমাধান, আপনাদের সেটাই বিষয়। এবং আমরা সমাধানটা চাই বলেই আমরা বলছি যে নারীর যে ডিফিকাল্টিস গুলো আছে সেগুলো যাতে আমরা ওভারকাম করতে পারি। এবং এখানে আপনার নারীদের সবচেয়ে সমস্যায় যেটা পড়তে হয়, নারীর প্রতি দৃষ্টিভঙ্গিটার এত প্রবলেম যে সেটা ঘর থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয় বলেন, কর্মক্ষেত্র বলেন, সব জায়গায় কিন্তু এই প্রবলেমটা তাকে ফেস করতে হয়, দৃষ্টিভঙ্গির সমস্যা। একটা পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ কর্মক্ষেত্রে, সেই পরিবেশটা কি নারী পাচ্ছেন? নারী তো সবসময় ভয়ে আছেন যে তিনি নির্যাতনের শিকার হবেন কি হবেন না। তার গায়ে তো প্রকৌশলী লেখা নাই, কিন্তু সে প্রকৌশলী হিসেবে বিবেচিত হচ্ছে না, সে একজন নারী হিসেবে বিবেচিত হচ্ছে। এবং নারী প্রকৌশলীরাও নির্যাতনের শিকার হচ্ছেন, কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হচ্ছেন, পথে ঘাটে নির্যাতনের শিকার হচ্ছেন।
এবং এই জায়গা থেকে কিন্তু আবার আমরা দেখি যে পড়াশোনার ক্ষেত্রে এইসব ডিফিকাল্টিস এসে যায়। একজন নারী, উনি বলছিলেন সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক বাবা মাই, শিক্ষকরা অনেক সময় বলেন যে সিভিল ইঞ্জিনিয়ার হবা, তোমাকে ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে হবে, এটা তো খুব কঠিন মেয়েদের জন্য। ঠিক আছে, তুমি ডিজাইনের কাজে দাও, আর্কিটেক্ট হও। তারপরে আছে যে আপনার যখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে মেয়েদেরকে বলা হয় যে কারখানায় কাজ করতে তো তুমি পারবা না। তো এই ধরনের অনেক ধরনের ডিফিকাল্টিস গুলো কিন্তু সে ফেস করছে, একটা তার পরিবারে ফেস করছে, এমনকি একটা পড়তে যাওয়ার ক্ষেত্রেও এই মেয়েরা বিজ্ঞান পারবে না, গণিত পারবে না, এই এদের মেধা কম, সেই জায়গা থেকে কিন্তু অনেক সময় সায়েন্সও পড়তে দেওয়া হচ্ছে না মেয়েকে। হ্যাঁ, কিন্তু বিজ্ঞানের জগতে নারী পুরুষের তো কোনো বিভেদ নেই, এবং আমরা দেখছি যে নারীরা যদি সুযোগ পায় তাহলে খুবই ভালো করে। এবং আমরা বলছিলাম যে 20% মেয়ে বুয়েটে ভর্তি হচ্ছে, এবং রেজাল্ট দেখলে দেখা যাবে কিন্তু মেয়েদের রেজাল্ট ভালো বুয়েটে। এবং শুধু বুয়েটে না, আপনি দেখেন জেএসসি, এসএসসি, এইচএসসি, মেয়েদের রেজাল্ট ভালো। সব ক্ষেত্রে মেয়েরা এগিয়ে আছে এবং থাকার সম্ভাবনা 100 ভাগ, কিন্তু তার জন্য একটা পরিবেশ দরকার, যেটার কথা আপনি বলছিলেন। এখন আমি আসলে অনুষ্ঠানের একবার শেষ পর্বের দিকে চলে এসেছি, তো আমার একটু জানার ইচ্ছা, আপনারা যেহেতু সমস্যা নিয়েই কাজ করেন, সমাধানের জায়গাগুলোও নিশ্চয়ই আপনারা দেখে রেখেছেন, চিন্তা করে রেখেছেন, সেই জায়গাগুলো একটু শুনবো যে কেমন সমাধান আপনারা দিতে চাইছেন বা ভেবেছেন বা দিতে চাচ্ছেন বা দিচ্ছেন। আচ্ছা, আমরা যেটা বলি যে আসলে এটা একদম প্রশাসনিকভাবে সরকারের দিক থেকে এই নীতিগুলোর প্রয়োজন। একজন ইন্ডিভিজুয়াল নারী কিন্তু তার চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেটা তার ইন্ডিভিজুয়াল পদক্ষেপের জন্য তিনি পারছেন, কিন্তু সামাজিকভাবে এই পরিবেশটা তৈরি করার জন্য পদক্ষেপ দরকার। যেরকম আপনাকে আমি বলছিলাম যে পরিবহনের কথা, নারীদের জন্য পরিবহনের ব্যবস্থা করতে হবে, কর্মজীবী নারীদের জন্য হোস্টেলের ব্যবস্থা করতে হবে। এই ঢাকা শহরে 6 লক্ষ নারীর জন্য, শুধু 6 লক্ষ কর্মজীবী নারীরা, এর বাইরে যে মানুষ আছে, ঢাকা শহরে সিটি কর্পোরেশন আওতাধীন পাবলিক টয়লেটের সংখ্যা হচ্ছে 57টি। এখন নারীদের জন্য কিন্তু একটিও নাই, 6 লক্ষ শ্রমজীবী কর্মজীবী নারী, একটি টয়লেটেও নারীদের নিরাপদ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, যার কারণে নারীরা এখানে যেতে পারছেন না। এই যে মানে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান করতে হবে, কর্মপরিবেশ নিরাপদ করতে হবে, ঠিক রাখতে হবে, মাতৃত্বকালীন ছুটি এটা নিশ্চিত করতে হবে। যেখানে দেখছেন যে একজন মা গর্ভবতী আছেন, একটা মেয়েকে, ইঞ্জিনিয়ার মেয়েকে ছাঁটাই করে দিচ্ছে, সেখানে অবশ্যই সরকারি ব্যবস্থা থাকতে হবে। তারপর সামাজিক যে পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তনেও কিন্তু ভূমিকাটা খুব জরুরি সরকারিভাবে। তো এই ভূমিকাগুলো নিলে আমরা মনে করি যে নারীরা আরো অনেক এগিয়ে যাবে। নারী প্রকৌশলীরা এখনো অনেক ভূমিকা রাখছেন, এমনকি গুগলে এক্সিকিউটিভ নারীরা ভূমিকা রাখছেন, আমাদের আইটি সেক্টরে, টেলিকমিউনিকেশন সেক্টরে সহ এই কনস্ট্রাকশন সেক্টরে বলেন, বিদ্যুৎ সেক্টরে বলেন, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিন্তু নারীরা ভূমিকা রাখছেন। যেখানেই তারা একটু সুযোগ পাচ্ছেন তারা ভূমিকা রাখছেন। আমরা মনে করি সুযোগের দ্বারটা অবারিত করতে হবে, তাহলে অনেক বেশি নারী এখানে ভূমিকা রাখবেন। আমি চন্দনা, আপনার কাছে যে আপনার ভবিষ্যতে আপনি কাজ করছেন, যে ভবিষ্যৎটা কেমন দেখতে চান, আরো কতটা গোছানো দরকার আছে? জি, সেটা বলতে চাচ্ছি যে উনি সমাধান সম্বন্ধে যে বললো যে এগুলি আমাদের প্রবলেম, এগুলি করতে হবে। আমরা কিন্তু সবসময় বলি যে আমরা করব বা করতে হবে, কাউকে বলি, কিন্তু কেউ কি আমাদের এই ভয়েসটা শুনছে? আমাদের এই ভয়েসের জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে, এবং আমি অনেক ধন্যবাদ দিচ্ছি আপনাদের এই প্রোগ্রামটাকে, বিকজ এটাও কিন্তু একটা প্ল্যাটফর্ম, কমিউনিকেশনের প্ল্যাটফর্ম, যেখানে আমরা সবাইকে প্রচার করছি যে নারীরা কি, আমরা কি করতে, আমাদের মনে কি চ্যালেঞ্জ। এটা যদি সব জায়গায় এরকম ছড়িয়ে যায় তাহলে কিন্তু সবাই আমাদের ভয়েস শুনবে। লিসনিং টু আস, আমাদের প্রবলেম, আমাদের চ্যালেঞ্জ কেউ যদি না শুনে কেউ কিন্তু কিছু করবে না। আমাদের এবং আমাদের পজিটিভ কাজগুলো যেগুলো আমরা করি সেটাও কিন্তু আমরা জানাতে পারছি। যেরকম আমাদের প্রধানমন্ত্রী মহিলা, এখন আমরা বলতে পারি যেরকম আমেরিকাতে ভোটিং এর সিস্টেমের মধ্যে কিছু কিছু লজ আছে, রুলস আছে, রেগুলেশনস আছে, এবং প্রত্যেকটা জিনিসের সেকশন আছে। আমরা যে একটা মহিলার সেকশন করি এখানে, যে মহিলাদের জন্য পরিবহন, এটার জন্য আপনারা ভোট দেন। যদি এরকম আমরা কিছু কিছু মহিলা
মানে সাবজেক্টের উপরে কিছু কিছু জিনিস আমরা বলি যে এগুলি করতেই হবে, এগুলো রুলস, এগুলি লজ মানতে হবে, এগুলি যদি উপর থেকে আসে এটাকে বলে টপ ডাউন অ্যাপ্রোচ। আমরা যদি এই জিনিসগুলোকে ইনজেক্ট করতে পারি এই সোসাইটিতে বা এই রুলসে বা এই গভর্নমেন্টে, তাহলে কিন্তু চেঞ্জেসগুলি আসবে। আমরা কিন্তু কমিউনিকেট করে বলেও কিন্তু ইফেক্টিভ চেঞ্জটা আসবে না। ইফেক্টিভ চেঞ্জ শুধু লজ অ্যান্ড রুলস থেকে আসবে। এটা আমাদের যদি ভোটিং সিস্টেমের মধ্যে ঢুকানো হয় এবং আমাদের কমিউনিকেশনগুলি স্ট্রং হয়, তাহলে আপনি আস্তে আস্তে চেঞ্জগুলি দেখবেন। তাহলে নারীদের ক্ষেত্রে অনেক রকমের যে সমস্যাগুলোর কথা প্রথমে আপনি বলছিলেন অবশ্য, সেই সমস্যার অনেকটা সমাধানগুলি এভাবে হতে পারে, এটা একটা চমৎকার কথা। এবং আপনার ভাবনাটাকে, আপনি নিজের ক্ষেত্রটাকে আরো কিভাবে দেখছেন? আমার ক্ষেত্রটাকে আমি দেখছি যে মেয়েরা একদম ছেলেদের সমানে সমান চলে আসুক, এই সুযোগটা করতে হবে। সেটা সরকারি ভাবেও করতে হবে, বেসরকারি ভাবেও করতে হবে, নিজেদেরও করতে হবে, নিজেদেরও এগিয়ে আসতে হবে। সরকারের বিভিন্ন যে উনি যে বললেন যে রুলস রেগুলেশন, এইটা অবশ্যই। আচ্ছা, আপনাদের ব্যাংকের যে লোন টোনের ক্ষেত্র, এই জায়গাগুলো আপনাদের কি করলে আপনাদের জন্য আরো এগিয়ে আসে, নারীদের অংশগ্রহণটাকে আরো নিশ্চিত করা যায়? নারীদের ব্যাংকের লোনটা তো নারীদের জন্য স্পেশাল কিছু একটা করেছে, যেমন নারী উদ্যোক্তা যারা, তাদের জন্য একটা সিঙ্গেল ডিজিটের লোন দেয়। ওই একটা এই প্রসেসিংটা চলে আসছে। কিন্তু যখন নাকি আমরা অন্য আমাদের যেমন রিয়েল এস্টেট সেক্টর হোক বা আদার্স কোনো সেক্টরে, ওখানে কিন্তু নারী হিসেবে কোনো আলাদা কোনো কিন্তু সেক্টর তৈরি হয়নি, কিন্তু সে তাদেরকে সুবিধা তৈরি হয়নি, নারীদের আলাদা কোনো তৈরি হয়নি। সেটাও যদি সরকারিভাবে কোনো সুবিধা থাকে তাহলে তো অনেক ভালো, তবে নারীরাও পাশাপাশি ছেলেদের পাশাপাশি চলে আসতে পারে। এবং বাংলাদেশে আমার মনে হয় যে যদি নারীদেরা পুরুষদের একদম মানে যেই লেভেলে আছে, হয়তো 10% থেকে 20% মেয়েরা আসছে, কিন্তু এটাকে একদম 50% যখন হয়ে যাবে, তখন কিন্তু এই দেশের উন্নয়নটা তখনই হবে। তখন নারীরাও অনেক অনেক ভালোভাবে এগিয়ে যেতে পারবে, দেশও অনেক এগিয়ে যাবে। এই স্বপ্নটা অ্যাকচুয়ালি স্বপ্ন না, এটা একটা অপ্রিয়, কিন্তু এটা পরিণত করতে হবে যে ইকুয়ালিটি দিতে হবে। ইকুয়াল না হলে, দুজনের সমান শক্তি না থাকলে অর্থনৈতিক সমৃদ্ধি হবে না, ঘরেও হবে না। যেমন ঘরে আবার এখনো কিন্তু এটা আছে যে বৈষম্য একটা ব্যাপার আছে। নারীরা যদি একটু বেশি ইনকাম করে, দেখা যায় পুরুষরা বলছে যে জোরে সাউন্ড করে কথা বলছে, এইগুলোর থেকেও কিন্তু তাদেরকে একটু সম্ভব। কিন্তু বারবার এই কথাটা সমাজ পরিবর্তনের কথাটা, দৃষ্টিভঙ্গি পরিবর্তন, এটা একদম ঘরে ঘরে চলে আসা উচিত, তারপর সমাজে, তারপর দেশে। তখন দেখা যাবে যে ছেলেরা মেয়েরা একদম সমান সমান হয়ে গেছে। তখন অর্থনৈতিক ভাবে আমার মনে হয় বাইরের কান্ট্রি থেকে দেশে, আমাদের দেশে অর্থনৈতিক সমৃদ্ধি খুবই দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে, হবে যদি মেয়েরা সমানভাবে আসতে পারে। বাংলাদেশে আমি অনেক অপরচুনিটি, সেগুলো আমাদের কাজে লাগাতে হবে। সেই লাগানোর জন্য আসলে সমান সুযোগ সুবিধা দরকার। কারণ মানব সম্পদের অর্ধেক যদি কাজ করে আর অর্ধেক যদি বসে থাকে, তাহলে কিন্তু সেটা তো হবে না। আপনাদের ভাবনাগুলো সত্যি খুবই খুবই সুন্দর এবং মূল্যবান ভাবনা। আপনাদের সাধুবাদ জানাই আপনাদের এই চমৎকার ভাবনার জন্য, আর ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এই সন্ধ্যেটা কাটানোর জন্য। আপনাদের সঙ্গে কথা হলো, জানা হলো অনেক কিছু। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। আর সঙ্গে ছিলেন দর্শক জানি